আজকে আলোচনা করব ইংলিশ গ্রামারে যে 8টি পার্টস অফ স্পিচ রয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে পার্টস অফ স্পিচ ভার্ব সেটি নিয়ে। তো দেখো, ভার্বস, প্রিন্সিপাল অ্যান্ড অক্সিলিয়ারি। ভার্ব মানে ক্রিয়া, প্রিন্সিপাল এবং অক্সিলিয়ারি মানে প্রধান এবং অক্সিলিয়ারি। অক্সিলিয়ারি মানে হচ্ছে হেল্পিং বা সাহায্যকারী। তাহলে ক্রিয়ার দুটি প্রকারভেদ, প্রধান ক্রিয়া এবং সাহায্যকারী ক্রিয়া। তাহলে ভার্ব সম্পর্কে জানতে গেলে প্রথমে জেনে নিতে হবে ভার্ব কি। দেখো, a verb is a word that expresses an action, occurrence or state of being। তাহলে ভার্ব হচ্ছে সেই শব্দ যেটা অ্যাকশন মানে কোনো কাজকে এক্সপ্রেস করে, বোঝায়, অকারেন্স মানে কোনো ঘটনা বোঝায়, অর স্টেট অফ বিং মানে কোনো অবস্থাকে বোঝায়। তাহলে যে ওয়ার্ডের দ্বারা আমরা কোনো কাজ, কোনো ঘটনা এবং কোনো অবস্থাকে বোঝাতে পারবো তাকেই বলছে ভার্ব বা ক্রিয়া। এক্সাম্পল, she runs fast, সে দ্রুত দৌড়ায়। দেখো এখানে কাজ করা হচ্ছে, তাহলে অ্যাকশন হলো, বোঝা গেল। he became a doctor, সে একটি ডক্টর হয়েছে। তাহলে এখানে একটা ঘটনা বলা হচ্ছে যে সে ডক্টর হয়েছে, অকারেন্স হলো, অকারেন্স। তারপরে দেখো, আই অ্যাম হ্যাপি, আমি খুশি, আমি হই খুশি। তাহলে আমার যে স্টেট অফ বিং, আমার অবস্থা এখন কেমন, না আমি খুশি। তাহলে এখানে স্টেট অফ বিং ডেসক্রাইব করছে, এই যে স্টেট অফ বিং হলো। তাহলে আমরা দেখতে পেলাম যে কোনো সেন্টেন্সে যে ওয়ার্ডটি কোনো কাজ, ঘটনা বা অবস্থাকে বোঝাবে তাকেই বলবো ভার্ব বা ক্রিয়া। এবারে দেখো, ভার্বস আর ডিভাইডেড ইনটু টু মেইন ক্লাসেস। ভার্ব প্রধানত দুটো ভাগে ভাগ করা যায় ভার্বকে। কি? প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব মানে হচ্ছে মূল ভার্ব, প্রধান ক্রিয়া যেটা। তাহলে কোনো সেন্টেন্সে যে ভার্বটা প্রধান বা যেটা মূল কাজ করবে তাকে প্রিন্সিপাল ভার্ব বলবো। when a verb is used independently, কোনো সেন্টেন্সে কোনো ভার্ব, কোনো ক্রিয়া যদি স্বাধীনভাবে ব্যবহৃত হয়, ইট ইজ কল্ড প্রিন্সিপাল ভার্ব, তখন তাকে বলবো প্রিন্সিপাল ভার্ব বা মূল ক্রিয়া। এক্সাম্পল, টেক, এটা কল হবে, CALL, কল, কল, ওয়ার্ক এটসেট্রা। কারণ দেখো এই ওয়ার্ডগুলো কোনো সেন্টেন্সে বসিয়ে আমরা সেটাকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ করি। যেমন আমি যদি বলি আই টুক টি, আমি চা নিয়েছি বা চা খেয়েছি। দে কল্ড মি, তারা আমাকে ডেকেছিল। ওয়ার্ক, আই ওয়ার্ক দেয়ার, আমি সেখানে কাজ করি। তাহলে এই সমস্ত সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডগুলোকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ করছি, কারণ এই ওয়ার্ডগুলোই বাক্যের মূল ভার্ব, এছাড়া আর কোনো ভার্ব নেই এবং এই ভার্বগুলো এখানে স্বাধীনভাবে কাজ করছে। একে অন্য কোনো ভার্বের ওপরে তার মানে সম্পূর্ণ করার জন্য নির্ভর করতে হচ্ছে না। তাহলে যে ভার্ব বাক্যে স্বাধীনভাবে ইউজ হবে, তাকে অন্য কোনো কিছুর উপরে নির্ভর করতে হবে না, তাকেই বলছে প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্ব কোনগুলো? অক্সিলারি মানে হচ্ছে হেল্পিং, সাহায্যকারী। মানে এই ভার্বগুলো বাক্যে অন্য ভার্বকে সাহায্য করার জন্যই থাকবে। they help the main verb to form tenses, voice or mood। তাহলে এই ভার্বগুলো বাক্যে থাকবে হেল্প করার জন্য মেন ভার্বকে, টেন্স, ভয়েস এবং মুড ক্রিয়েট করার জন্য। when a verb is used only to help some other verb to form voices, moods and tenses, it is called auxiliary verb। তাহলে হেল্পিং কাকে বলবো? কেউ কখনো কাউকে সাহায্য করলেই তাকে বলবো সাহায্যকারী ক্রিয়া। তাহলে এরা বাক্যে মেন ভার্বকে সাহায্য করার জন্য বসে, তাই এদেরকে বলে সাহায্যকারী ক্রিয়া। এক্সাম্পল, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব আর মোডালস গুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এই মোডালস গুলো কি কি? শ্যাল, উইল, উড, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এরকম 9টা কোর মোডাল রয়েছে। বোঝা গেল? আর কি বলেছে? অক্সিলারি ভার্বস আর ডিভাইডেড ইনটু টু পার্ট। এই অক্সিলারি ভার্বগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। এর আগে আমি তোমাদেরকে ভার্বের ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব বোঝাতে গিয়ে এই অক্সিলারি ভার্ব সম্পর্কে বলেছিলাম। যারা যারা দেখোনি ভিডিওটা অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের আরো সুবিধা হবে বুঝতে। তো বলছে অক্সিলারি ভার্বকে আবার দুটো পার্টে ভাগ করা হয়, প্রিন্সিপাল অক্সিলারি বা প্রাইমারি অক্সিলারি এবং মোডাল অক্সিলারি। তাহলে প্রাইমারি মানে প্রধান অক্সিলারি এবং মোডাল অক্সিলারি। যে প্রধান অক্সিলারির মধ্যেই পড়ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব, আর মোডাল অক্সিলারির মধ্যে পড়ছে এই 9টা কোর মোডাল। বোঝা গেল? তাহলে আমরা জানলাম ভার্ব কাকে বলে। ভার্ব মেইনলি দু রকম, প্রিন্সিপাল এবং অক্সিলারি, এবং অক্সিলারি ভার্বকে আবার দুভাগে ভাগ করা যায়, প্রাইমারি বা প্রিন্সিপাল অক্সিলারি এবং মোডাল অক্সিলারি। আশা করি এতদূর পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে। এবারে দেখো, প্রিন্সিপাল ভার্বস আর ডিভাইডেড ইনটু টু মেইন ক্লাসেস। প্রিন্সিপাল ভার্ব যে স্বাধীন ক্রিয়া বা মূল ক্রিয়া বাক্যের, সেটিকে মেইনলি দুটো ভাগে ভাগ করা যায়, ট্রানজিটিভ ভার্বস আর ইনট্রানজিটিভ ভার্বস। ট্রানজিটিভ ভার্বস কি? দিস ভার্বস রিকোয়ার অ্যান অবজেক্ট টু কমপ্লিট দেয়ার মিনিং। তাহলে বাক্যে যেই ক্রিয়াগুলো তাদের পেছনে একটি করে কর্ম নেয় তাদের অর্থ সম্পূর্ণ হওয়ার জন্য, তাকে বলবো ট্রানজিটিভ ভার্ব। মানে যে ভার্ব একটা অবজেক্ট নেবে তার কমপ্লিট মিনিং বোঝানোর জন্য, তাকেই বলবো ট্রানজিটিভ ভার্ব।
যেমন সি রিডস আ বুক, দেখো সিটা সাবজেক্ট, রিডস হচ্ছে ভার্ব আর আ বুক হচ্ছে অবজেক্ট। তাহলে আমি যদি সি রিডস বলে দিতাম শুধুমাত্র, এখানে একটা ইনকমপ্লিট ভাব থাকতো, কি পরে সেটা বোঝা যেত না। তাই আ বুক এই অবজেক্টটা এখানে এর সম্পূর্ণ মানে দান করছে। তাহলে এই সেন্টেন্সটার একটা সম্পূর্ণ মানে দাঁড়ানোর জন্য এই ভার্বটি একটি অবজেক্ট নিয়েছে, অতএব এই ভার্বটিকে আমরা বলবো ট্রান্সিটিভ ভার্ব। বোঝা গেল? আরেকটা দেখো, হি রোট আ লেটার, তাহলে হি রোট আ লেটার, সে কি লেখে? চিঠি লেখে। তাহলে আ লেটারটা রোটের পেছনে বসে অর্থটা কমপ্লিট করছে, তাহলে এই রোট ভার্বটিকে বলবো এখানে ট্রান্সিটিভ ভার্ব, সকর্মক্রিয়া। তাহলে যে সমস্ত ভার্ব তার পেছনে কর্ম নেয় বাক্যের অর্থ সম্পূর্ণ করার জন্য, তাকে আমরা বলবো বাংলাতে যেটাকে বলি সকর্মক ক্রিয়া বা ইংলিশে ট্রান্সিটিভ ভার্ব। নেক্সট ইনট্রানজিটিভ ভার্ব, বাংলাতে যেটাকে অকর্মক ক্রিয়া বলি। ইনট্রানজিটিভ ভার্ব কি? ঠিক অপোজিটটাই, সকর্মক ক্রিয়ার অপোজিটটাই বা ট্রানজিটিভ ভার্বের অপোজিটটাই হয়ে যাবে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এই ভার্বগুলো ডু নট রিকোয়ার অ্যান অবজেক্ট, এদের অবজেক্ট লাগে না। যেমন ধরো, সি স্লিপস পিসফুলি, দে অ্যারাইভড লেট। দেখো অ্যারাইভড ভার্ব, স্লিপস ভার্ব, কিন্তু তারপরে যেটা রয়েছে সেটা কিন্তু অবজেক্ট নয়, তাই তো? কারণ ভার্বকে বা ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাই আমরা সেটাই হচ্ছে কর্ম, কিন্তু এখানে কি দিয়ে প্রশ্ন করো, আমরা যেটা পাচ্ছি পেছনে সেটা কিন্তু তার উত্তর নয়, তাহলে এগুলো অবজেক্ট নয় কিন্তু। তাহলে এখানে এই সেন্টেন্সে এই ভার্বগুলো কর্ম নেয়নি বা অবজেক্ট নেয়নি তার পেছনে, তাই এগুলোকে বলবো ইনট্রানজিটিভ ভার্ব, অকর্মক ক্রিয়া। তাহলে বোঝা গেল যে মেইন ভার্ব, প্রধান যে ক্রিয়া, মানে যে সমস্ত ক্রিয়া বাক্যে অর্থ সম্পূর্ণ করে, মানে ফাইনাইট ভার্বগুলো, সেগুলো মূলত দু রকম, সকর্মক আর অকর্মক। যে ক্রিয়া কর্ম নেয় পেছনে সেটা সকর্মক বা ট্রানজিটিভ ভার্ব, আর যে ক্রিয়া তার পেছনে কর্ম নেয় না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া। এছাড়াও দেখো, সাম আদার ফর্মস অফ মেইন ভার্বস আর অলসো দেয়ার টু, দিজ আর ফলোইং। তো দেখো যে মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ছাড়াও আরো বিভিন্ন ধরনের হয়। তো তার মধ্যে প্রথম কি আসছে? কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্ব কি? আ কজেটিভ ভার্ব ইজ আ ভার্ব, কজেটিভ ভার্ব হচ্ছে একটি ক্রিয়া, ইউজ টু ইন্ডিকেট, যেটা ব্যবহার করা হয় বোঝাতে, দ্যাট ওয়ান পারসন, যে একজন ব্যক্তি, কজেস অ্যানাদার পারসন, অন্য একজন ব্যক্তির কারণ হয়, টু ডু সামথিং, কিছু করাতে, অর কজেস সামথিং টু হ্যাপেন, বা কোনো কিছু ঘটাতে। তাহলে আমরা কখনো কখনো কিছু কিছু ভার্বের সাহায্য নেই কিছু করা বোঝাতে, যেমন মেক, হ্যাভ, লেট, হেল্প এটসেট্রা। যেমন দেখো একটা উদাহরণ দেখলে বেটার বুঝতে পারবে, শি মেড হিম ক্লিন দ্য রুম, তাহলে সে তাকে দিয়ে কাজটা করিয়েছে। এই যে বলা হয়েছিল একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে বা অন্য কোনো কিছু দিয়ে কাজটা করা বোঝাবে, তাহলে এখানে সে কাউকে দিয়ে কাজটা করিয়েছে। এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে ইউজ করব ভার্বটাকে? শি মেড হিম ক্লিন দ্য রুম, সে তাকে দিয়ে রুমটা পরিষ্কার করিয়েছে। তাহলে এক্ষেত্রে এই যে মেড ভার্বটি, এটা হয়ে গেল কজেটিভ ভার্ব, কারণ সে নিজে কিন্তু কাজটা করেনি, ক্লিনিং এর এই যে কাজটা সে নিজে করেনি, সে অন্যকে দিয়ে করিয়েছে। সো এখানে এই যে মেড ভার্বটা, এটা হয়ে গেল কজেটিভ ভার্ব। বোঝা গেছে? মেড ইজ দ্য কজেটিভ ভার্ব, ইট মিনস শি কজড হিম টু ক্লিন দ্য রুম, সে অন্য কাউকে দিয়ে কাজটা করিয়েছে, সে নিজে করেনি, তাই এখানে মেড ভার্বটা হয়ে গেল কজেটিভ ভার্ব। আরো বিভিন্ন কজেটিভ ভার্বগুলো কি কি? হ্যাভ, লেট, গেট, হেল্প, এগুলো। বোঝা গেছে কজেটিভ ভার্ব কি? তাহলে নেক্সট কি হচ্ছে? ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব কোনগুলো? আ ফ্যাক্টিটিভ ভার্ব ইজ এ টাইপ অফ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব হচ্ছে এক ধরনের ভার্ব দ্যাট টেক্স বোথ আ ডাইরেক্ট অবজেক্ট অ্যান্ড আ কমপ্লিমেন্ট, যে ভার্বগুলো একটা ডাইরেক্ট অবজেক্টও নেয় এবং তার পাশাপাশি একটা কমপ্লিমেন্টও সঙ্গে নেয়, দ্যাট রেফার্স টু দ্য সেম পারসন, যেটা কিনা একই ব্যক্তিকে মিন করে, অর থিং বা বস্তুকে, অ্যাজ দ্য অবজেক্ট হিসেবে। তাহলে যে সমস্ত ভার্ব তার অবজেক্টের পাশাপাশি একটা কমপ্লিমেন্ট সঙ্গে রাখে সেগুলোকে বলবো ফ্যাক্টিটিভ ভার্ব। দিস ভার্ব স্ট্রাকচার ইজ ইউজড টু শো দ্যাট সামওয়ান অর সামথিং হ্যাজ বিকাম অর হ্যাজ বিন মেড ইনটু সামথিং এলস। যেমন ধরো, দে ইলেক্টেড হার প্রেসিডেন্ট, এখানে ইলেক্টেডটা ভার্ব, তাহলে ইলেক্টেড এর পরে একটা অবজেক্ট ছিল, ডাইরেক্ট অবজেক্ট, দেখো ডাইরেক্ট অবজেক্ট, কিন্তু এখানেই কিন্তু সেন্টেন্সটা শেষ হয়ে যায়নি, এর পরেও একটা কমপ্লিমেন্ট রয়েছে, প্রেসিডেন্ট, তাহলে তারা তাকে প্রেসিডেন্ট ইলেক্ট করলো। তাহলে দেখো তারা তাকে ইলেক্ট করলো শুধু এখানেই শেষ নয়, কি হিসেবে ইলেক্ট করলো? প্রেসিডেন্ট হিসেবে। এখানে প্রেসিডেন্টটা কমপ্লিমেন্ট, হারটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তাহলে যে সমস্ত ভার্ব তার ডাইরেক্ট অবজেক্টের পাশাপাশি একটা করে কমপ্লিমেন্ট বহন করে বাক্যের অর্থ আরো সম্পূর্ণভাবে বোঝানোর জন্য, সেই ভার্বগুলোকে আমরা বলবো ফ্যাক্টিটিভ ভার্ব। দেখো ভার্ব ইলেক্টেড এখানে ফ্যাক্টিটিভ, কারণ সে ডাইরেক্ট অবজেক্ট নিয়েছে হার, আর অবজেক্ট কমপ্লিমেন্ট নিয়েছে প্রেসিডেন্ট। তো ইন দিস সেন্টেন্স হার ইজ
দ্য পারসন বিং ইলেক্টেড। তাহলে এখানে হার মানে সে, সেই ব্যক্তি যে কিনা ইলেক্ট হয়েছে। অ্যান্ড প্রেসিডেন্ট ইজ হোয়াট শি ওয়াজ মেড, এবং সে কি হিসেবে ইলেক্ট হয়েছে? প্রেসিডেন্ট। তাহলে প্রেসিডেন্টটা হচ্ছে কমপ্লিমেন্ট, তার নতুন রোল। দ্য ভার্ব ইলেক্টেড কানেক্ট দ্য টু, এই ইলেক্টেড ভার্বটা দুটোকেই যুক্ত করেছে, শোয়িং আ ট্রান্সফরমেশন, রূপান্তর করানোর মাধ্যমে। তাহলে তাই একে ইলেক্টেডকে এখানে বলবো ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে বেসিক্যালি যে ভার্ব অবজেক্টের মধ্যেই সীমাবদ্ধ নয়, অবজেক্টের পরেও একটা কমপ্লিমেন্টকে সঙ্গে রাখে বাক্যের অর্থ সম্পূর্ণ করার জন্য, সেই সমস্ত ভার্বকে বলবো ফ্যাক্টিটিভ ভার্ব। তো বোঝা গেছে ফ্যাক্টিটিভ ভার্ব কি। নেক্সট, কোপুলেটিভ ভার্ব। আর কোপুলেটিভ ভার্ব অলসো কল্ড আ লিঙ্কিং ভার্ব। দেখো কোনো বাক্যে যখন অক্সিলারি ভার্বগুলো মেইন ভার্ব হিসেবে ইউজ হয় তখন সেটাকে বলবো লিঙ্কিং ভার্ব বা কোপুলেটিভ ভার্ব। তাহলে বলেছে কোপুলেটিভ ভার্ব ইজ আ ভার্ব দ্যাট কানেক্টস দ্য সাবজেক্ট অফ আ সেন্টেন্স টু দ্য সাবজেক্ট কমপ্লিমেন্ট। যে কোপুলেটিভ ভার্ব সেই ভার্ব যেটা কোনো সেন্টেন্সে বাক্যে কর্তার সাথে সাবজেক্ট কমপ্লিমেন্টের একটা কানেকশন করায়, সংযোজন করায়, তাকেই বলবো। এবার এই কমপ্লিমেন্ট জিনিসটা কি? এই কমপ্লিমেন্ট জিনিসটা হচ্ছে একটা শব্দ বা ফ্রেজ যে কিনা ডেসক্রাইব করে, তার সামনে যদি সাবজেক্ট থাকে সাবজেক্টকে, তার সামনে যদি অবজেক্ট থাকে অবজেক্টকে। সাবজেক্টকে ডেসক্রাইব করলে সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্টকে ডেসক্রাইব করলে অবজেক্ট কমপ্লিমেন্ট হয়ে যাবে। বোঝা গেছে? ইট ডাজন্ট শো অ্যান অ্যাকশন, এই কোপুলেটিভ ভার্বগুলো কিন্তু অ্যাকশন বোঝায় না, but rather links the subject to more information, বরং বাক্যে সাবজেক্টের সাথে আরো বেশি ইনফরমেশন লিংক করিয়ে দেয়। এখানে দেখো এটা নয়, অক্সিলারি ভার্বস ইউজড অ্যাজ প্রিন্সিপাল ভার্ব। তাহলে বাক্যে যখন অক্সিলারি ভার্বগুলো প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে সাবজেক্টের সাথে সাবজেক্ট কমপ্লিমেন্টের একটা রিলেশন বা কানেকশন করিয়ে দেয় বা লিংক করিয়ে দেয়, তখন তাকে বলছি কোপুলেটিভ ভার্ব বা লিঙ্কিং ভার্ব। আর কমপ্লিমেন্ট মানে কি বললাম? কমপ্লিমেন্ট হচ্ছে সেই ওয়ার্ড বা ফ্রেজ যেটা বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে বিস্তারিত বলে বা সাবজেক্ট বা অবজেক্টকে চিহ্নিত করে। দু ধরনের কমপ্লিমেন্ট হয়, সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট কি সেটার উপরে আমার একটা বিস্তারিত ভিডিও রয়েছে, যারা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ভিডিওর লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে দেখো এই কোপুলেটিভ ভার্বগুলো কি কি। বি ভার্ব মানে যে প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো রয়েছে, এছাড়াও সিম, বিকাম, অ্যাপিয়ার, ফিল, লুক, সাউন্ড, টেস্ট, রিমেইন, এগুলো সমস্ত কিছুই হচ্ছে কোপুলেটিভ ভার্বের মতো কাজ করতে পারে। যেমন এক্সাম্পল দেখো, শি ইজ আ ডক্টর। তাহলে এখানে দেখো শি ইজ আ ডক্টর, এই যে বলেছিলাম সেন্টেন্সে বি ভার্বগুলো মেইন ভার্বের মতো কাজ করবে এবং সাবজেক্টের সাথে তার কমপ্লিমেন্টের একটা লিংক করিয়ে দেবে। তাহলে এখানে দেখো এটা বি ভার্ব, তাই তো, এবং এটা সাবজেক্ট শি এর সাথে আর ডক্টর একটা লিংক করিয়ে দিয়েছে, মানে সেই যে ডক্টর এটা বলে দিচ্ছে, তাহলে লিংক করিয়ে দিল, তাহলে এটা লিঙ্কিং ভার্বও বলা চলে। এবং লিঙ্কিং ভার্বকেই কোপুলেটিভ ভার্ব বলা হচ্ছে। বোঝা গেল তাহলে কোপুলেটিভ ভার্বটা কি জিনিস। ইজ দ্য কোপুলেটিভ ভার্ব. It links the subject she to the complement a doctor, which tells us more about the subject, যেটা আমাদেরকে সাবজেক্ট সম্পর্কে আরো কিছু বলে, মানে আমাদেরকে বলল যে সে হচ্ছে কে না একজন ডক্টর। বোঝা গেছে তাহলে কোপুলেটিভ ভার্ব কি এবং তার ফাংশনটা কি। কোপুলেটিভ ভার্বকে লিঙ্কিং ভার্বও বলে। মোর এক্সাম্পল অফ কোপুলেটিভ ভার্বস আর কি কি দেখো, সিম দিয়ে দিয়েছি একটা, ইট সিমস ক্লিয়ার দ্যাট দেয়ার হ্যাজ বিন আ মিস্টেক। লুক দিয়ে দিয়েছি, শি লুকস বিউটিফুল। দেখো লুক মাঝখানে বসেছে, সাবজেক্টের সাথে কমপ্লিমেন্টের একটা লিংক করিয়ে দিয়েছে এবং এটা সাবজেক্ট সম্পর্কে মোর ইনফরমেশন দিচ্ছে, সে কেমন না সে সুন্দর। তাহলে এটা একটা কোপুলেটিভ ভার্ব বা লিঙ্কিং ভার্ব, কারণ এটা সাবজেক্টের সাথে সাবজেক্ট কমপ্লিমেন্টের লিংক করিয়ে দিয়েছে। তাহলে আশা করি কোপুলেটিভ ভার্ব কি বোঝা গিয়েছে। নেক্সট হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্বস। কোয়াসি প্যাসিভ ভার্বস কোনগুলো? ভার্বস অ্যাক্টিভ ইন ইউজ বাট প্যাসিভ ইন সেন্স, এটা এসই হবে। তাহলে যে ভার্বগুলো কোনো সেন্টেন্সে অ্যাক্টিভের মতো ব্যবহার হয়েছে কিন্তু সেগুলোকে মনে হচ্ছে দেখে যে প্যাসিভ ফোর্সে রয়েছে, তখন তাকে আমরা বলবো কোয়াসি প্যাসিভ, মানে সেমি প্যাসিভ, মানে সেগুলো প্যাসিভ নয় কিন্তু মনে হচ্ছে সেগুলোকে দেখে প্যাসিভ যেন। এক্সাম্পল, হানি টেস্ট সুইট। তোমরা ভয়েস চেঞ্জ করতে গিয়ে এই কোয়াসি প্যাসিভ ভার্ব সম্পর্কে হয়তো আইডিয়া পেয়েছো। তো দেখো বলছে হানি টেস্ট
সুইট। এই সেন্টেন্সটা দেখে মনে হচ্ছে এটা প্যাসিভে লেখা, কিন্তু না, এটা অ্যাক্টিভে লেখা, কারণ এখানে এই যে ভার্ব টেস্ট এটা অ্যাক্টিভ ফর্মে রয়েছে, কিন্তু মনে হচ্ছে প্যাসিভ ফোর্স দিচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব। কারণ এর ডিরেক্ট প্যাসিভ ফর্মটা হবে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এটা কিন্তু অ্যাক্টিভে, কিন্তু এটা দেখে মনে হচ্ছে প্যাসিভ ফোর্স দিচ্ছে। তো যে ভার্বগুলো অ্যাক্টিভে থাকে কিন্তু প্যাসিভ সেন্স দেয় সেগুলোকে বলবো কোয়াসি প্যাসিভ ভার্ব। বোঝা গেছে? নেক্সট, গ্রুপ ভার্বস অর ফ্রেজাল ভার্বস অর প্রিপোজিশনাল। এবারে আসছে গ্রুপ ভার্ব অর ফ্রেজাল ভার্ব অর প্রিপোজিশনাল। দিস ভার্বস আর গ্রুপড, এই ভার্বগুলো গ্রুপে থাকে উইথ প্রিপোজিশন, প্রিপোজিশনের সাথে, অ্যান্ড ইউজড অ্যাজ সিঙ্গুলার ট্রান্সিটিভ ভার্ব, এবং কি হিসেবে ব্যবহৃত হয়? সিঙ্গুলার ট্রান্সিটিভ ভার্ব হিসেবে। ট্রান্সিটিভ মানে কি? কর্ম থাকবে, তাহলে প্রিপোজিশন সঙ্গে নিয়ে থাকবে এবং গ্রুপ হিসেবে বসবে, কিন্তু সিঙ্গুলার ট্রান্সিটিভ ভার্ব হিসেবে এটাকে কাউন্ট করা হবে। যেমন ধরো, শি টার্ন ডাউন মাই প্রপোজাল। এখানে দেখো টার্ন ডাউন, ডাউন একটা প্রিপোজিশন, টার্নড এর সাথে এটা বসেছে গ্রুপ করে, এবং এটা সিঙ্গেল একটা ট্রান্সিটিভ ভার্বের কাজ করছে এই সেন্টেন্সে, কারণ এর মানে হচ্ছে রিজেক্টেড। তাহলে সে আমার প্রপোজাল রিজেক্ট করেছে, তাই আমরা রিজেক্টের পরিবর্তে এখানে যে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব বা প্রিপোজিশনাল বসিয়েছি সেটা হচ্ছে টার্ন ডাউন। বোঝা গেল? তাহলে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব বা প্রিপোজিশনাল কাকে বলে? যেখানে ভার্ব প্রিপোজিশনকে নিয়ে একটা গ্রুপ আকারে সিঙ্গুলার ট্রান্সিটিভ ভার্ব হিসেবে কাজ করবে, সেখানে আমরা তাকে বলবো গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব বা প্রিপোজিশনাল। আশা করি গ্রুপ ভার্ব যখন পড়েছো এই জিনিসটা সম্পর্কে সবাই অবগত হয়েছো। নেক্সট আসছে রেগুলার ভার্ব। রেগুলার ভার্বটা কি? দিস ভার্বস ফর্ম দ্য পাস্ট টেন্স বাই অ্যাডিং ইডি অর ডি। তাহলে যে ভার্বগুলো তাদের পাস্ট টেন্স গঠন করে ইডি বা ডি সংযোজিত হয়ে, তাদেরকে বলবো রেগুলার ভার্ব। যেমন ওয়াক ওয়াকড, প্লে প্লেড, মানে যে সমস্ত ভার্ব তাদের পেছনে ডি বা ইডি সংযোজন করে তার পাস্ট ফর্ম গঠন করে তাকে বলবো রেগুলার ভার্ব। খুবই ইজি। ইররেগুলার ভার্ব কি? ঠিক এর অপোজিটটা, রেগুলার ভার্বের অপোজিটই হচ্ছে ইররেগুলার। কি না? দিস ভার্বস ফর্ম দ্য পাস্ট টেন্স ইন আদার ওয়েজ। তাহলে রেগুলার ভার্ব যেভাবে তাদের পাস্ট ফর্ম গঠন করে, ইররেগুলার ভার্ব তার থেকে অন্য রকম ভাবে পাস্ট টেন্স গঠন করে, শুধুমাত্র ডি বা ইডি তাদের পেছনে অ্যাড করে তারা পাস্ট ফর্ম গঠন করে না। যেমন গো ওয়েন্ট, ইট এট, বাই বট। তাহলে যে সমস্ত ভার্বগুলো তাদের সাথে ডি বা ইডি লিংক না করিয়ে বরং তাদের ইন্টারনাল চেঞ্জ করে পাস্ট ফর্ম গঠন করে, তাদেরকে বলবো ইররেগুলার ভার্ব। দেখো, গো থেকে ওয়েন্ট হয়েছে, এখানে কিন্তু কোনো ডি ইডি অ্যাড হয়নি, সম্পূর্ণ একটা নতুন ওয়ার্ড হয়েছে। ইট এট হয়েছে, তার মধ্যেকার যে অ্যালফাবেটগুলো সেগুলো চেঞ্জ করে পাস্ট ফর্মটা গঠন হয়েছে, বাইও বট হয়েছে। তাহলে বোঝা গেল ইররেগুলার ভার্ব কি? রেগুলার হচ্ছে ডি ইডি অ্যাড করে পাস্ট হবে, ইররেগুলার হচ্ছে ডি আর ইডি অ্যাড করে হবে না, বরং সেই ওয়ার্ডের ইন্টারনাল কিছু চেঞ্জেস করে একটা নতুন ওয়ার্ড হিসেবে সেটা পাস্ট ফর্মে হবে, সেটাই হচ্ছে ইররেগুলার ভার্ব। এবং শেষে আসছে অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব আমরা জানি ভার্ব মানেই অ্যাকশন বোঝাবে, তো সেটাকেই আলাদা করে আবার অ্যাকশন ভার্বও বলা যেতে পারে। দিস ভার্ব শোজ ফিজিক্যাল অর মেন্টাল অ্যাকশন। তাহলে এই ভার্বগুলো পার্টিকুলারলি যে ভার্বের দ্বারা আমরা ফিজিক্যাল বা মেন্টাল অ্যাকশন বোঝাবো সেগুলোকেই অ্যাকশন ভার্ব বলবো। যেমন ধরো, শি রাইটস আ লেটার, দে প্লে ফুটবল, আই থিঙ্ক অ্যাবাউট ইট। তাহলে থিঙ্ক মেন্টাল অ্যাকশন, শি রাইটস ফিজিক্যাল অ্যাকশন, দে প্লে ফিজিক্যাল অ্যাকশন। তাহলে এগুলো প্রকৃতপক্ষে মেইন ভার্ব, যেই মেইন ভার্বের দ্বারা আমরা অ্যাকশন বোঝাবো, ফিজিক্যালও হতে পারে আর মেন্টালও হতে পারে। ফিজিক্যাল বা মেন্টাল অ্যাকশন বোঝালেই তাকে বলবো অ্যাকশন ভার্ব। ভেরি ইজি, বোঝা গেছে? তো আশা করি ভার্ব কাকে বলে এবং ভার্বের সমস্ত রকম প্রকারভেদ নিয়ে আর কারো কোথাও অসুবিধে হবে না। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনো, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ, দেখা হচ্ছে এর পরবর্তী ক্লাসে নতুন একটা টপিক নিয়ে।